নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে, এবং আজকের পর্বটি সর্বার্থেই বিশেষ। প্রদীপের আলো আমরা সবাই দেখি, আমার চ্যানেলেও অনেক প্রদীপের আলো আপনারা দেখেন, সর্বত্রই দেখেন। গোটা ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা বিভিন্ন সময় প্রদীপের আলো দেখেন, বাস্তব জীবনেও দেখেন। কিন্তু পিল সূচকে কি দেখতে পান? পিল সূচ যে প্রদীপকে ধারণ করে থাকে, সেই পিল সূচকে কিন্তু আমরা সবাই বিশেষ দেখতে পাই না। আজকে কথা বলবো সেরকম একজন পিল সূচের সঙ্গে। কয়েকটি নাম তার আগে একটু করতে চাই। এবং রাত পোয়ালেই স্বাধীনতা দিবস। আমরা আদতে কতটা স্বাধীন হয়েছি? আমরা কি আদৌ স্বাধীন হয়েছি? আমাদের বাক স্বাধীনতা কি আদৌ আছে? আমাদের গণতান্ত্রিক অধিকার কতখানি? এই পর্ব দেখলে আপনারাই নিজেরা বিচার করবেন। এবং যে নামগুলোর কথা বলছিলাম, প্রদীপ্তা, কমল গায়েন, এই নাম দুটি নিশ্চয়ই আপনাদের মনে আছে, খুব পুরনো দিনের কথা নয়। এবং আরও কয়েকটি নাম করব, চমকে যাবেন না। নামগুলো হচ্ছে মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জি, রেজ্জাক মোল্লা প্রয়াত হয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নামগুলো কেন করলাম? কিভাবে, কি কারণে এই নামগুলো আপনাদের প্রাথমিকভাবে মনে আসে? দল বদলের জন্য। কেন দল বদল করেছেন? আদর্শের জায়গা থেকে? সম্ভবত না, সম্ভবত কেন, একদমই না। ক্ষমতার জন্য, ব্যক্তি স্বার্থের জন্য। এবং উল্টো দিকে আমার সঙ্গে আছেন এই মানুষটি। ওর নাম হলো আপু দাস, বর্ধমান শহর সংলগ্ন একটি পঞ্চায়েত অঞ্চলের বাসিন্দা। এলাকার মানুষ, এই অঞ্চলের মানুষ, আমি কথা বলে দেখছিলাম, ওনাকে কমরেড বলে চেনেন। এবং এই অঞ্চলে সিপিআইএম পার্টির অনেকটা সমর্থক এই মানুষটি। এবং ওনাকে আপনারা কেউই চেনেন না, এর আগে কেউ দেখেননি। আমাদের অল্টারনেটিভ মিডিয়াগুলোর যে কাজ, যে খবর মেন স্ট্রিম মিডিয়ায় আপনারা পান না, যে কথা মেন স্ট্রিম মিডিয়া আপনারা শুনতে পান না, যা দেখতে পান না, সেগুলো আপনাদের সামনে নিয়ে আসে। আমি গৌরচন্দ্রিকা বিশেষ করব না, আপনারা অপেক্ষা করছেন কে ইনি সেটা জানার জন্য। থামনেল হয়েছে, হাতে মেরেছে ভাতে মেরেছে তৃণমূল, তবুও লাল ঝান্ডা ধরে কে? এই কমরেড। কমরেড, আমি ওনাকে অবশ্যই কমরেড বলে এখন ডাকবো না। আমার বিশ্বাস এই সাক্ষাৎকারটি দেখার পর ওনার নাম আপনাদের মুখে মুখে ফিরবে। সারা পৃথিবীতে আমার যত দর্শক রয়েছেন, সারা পৃথিবীর বাঙালি। মিডিয়ায় কথা বলতে উনি খুব স্বচ্ছন্দ নন, এইটুকু গ্রেস আশা করি, এই লিবার্টিটুকু আশা করি আপনারা ওনাকে দেবেন। ওনার জীবন যন্ত্রণার কথা। এবং আমি শেষ একটি কথা বলে এই সাক্ষাৎকার শুরু করব। অনেক সময় আপনাদের অনেক দুঃখ হয় না? আমার অন্তত হয়। ল্যাপটপটা খারাপ, গাড়িটা খারাপ, এসিটা ঠিকমতো কাজ করছে না। আমি ওনার মধ্যে গোটা দিনটা কাটিয়েও কোনো দুঃখের বোধ দেখলাম না। সম্ভবত তার কারণ, দুঃখ পাওয়ার জন্য যে এলিমেন্টগুলো থাকতে হয় সেগুলো ওনার মধ্যে নেই। একটা অদ্ভুত গর্ব রয়েছে, সততার গর্ব, অহংকার। এই অহংকারী মানুষটির নাম আপু দাস। ওনার সঙ্গে আমরা কথা বলবো। নমস্কার আপু বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জিজ্ঞেস করবো যে আপনি তো এখনও সিপিআইএমটা করেন। 2000, আপনার তো মনে হয় প্রায় বছর 50-এর বেশি বয়স। 55 বছর। সিপিআইএমটা কেন করেন? কারণটা কি? আমি সিপিএমটা করি, আমার নীতি আদর্শ সিপিএমের ভাল লাগে, তাই আমি সিপিএমটা করি। একটা দীর্ঘ সময় তো সিপিআইএম, মানে আপনার জীবনের একটা দীর্ঘ সময় আপনি দেখেছেন যে সিপিআইএম ক্ষমতাসীন সরকারে রয়েছে, এবং সরকার থেকে চলে গিয়েছে 14 বছর হয়ে গেল। এই 14 বছরে কোনো ধরনের কোনো প্রলোভন বা ভীতি প্রদর্শন বা কোনো ধরনের কিছু আসেনি? মনে হয়নি যে আমি অন্য কোনো দল করি, সেটা ভয়েই হোক বা ভালোবাসাতেই হোক বা যে কোনো কারণে? আমি ওটা জায়গায় দিতে পারি না, আমার ভেতরে ওই জায়গাটাই আমি দিতে পারি না যে অন্য কোনো দল করব বা কিছু এরকম ধরনের কোনো জায়গা দিতে হয় না। ভীতি প্রদর্শন অনেকে করবার চেষ্টা করেছে, আর তৃণমূল ভীতি প্রদর্শন করবে না এটা হতে পারে না, এটা করবেই। ভয় আমার নেই। আর রাজনৈতিক দল অনেক রকম প্রলোভন বিভিন্ন রাজনৈতিক দল দেওয়ার চেষ্টা করেছে, আমি তাতে আমি যে আদর্শে বিশ্বাসী সেখান থেকে আমি একবার সরতে রাজি নই। আমি শুনছিলাম এখানে কথা বলতে বলতে, আমি এই চারপাশে এই অঞ্চলে আপনাদের প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলাম, আমি শুনছিলাম যে আপনাকে নাকি একবার প্রাণে মারার প্রায় পরিস্থিতি উপক্রম হয়েছিল, এবং তখনও আপনারা সরকারে রয়েছেন। ঘটনাটা ঠিক কী? ঘটনাটা হচ্ছে যে এখানে একটা দিশারি কোঅপারেটিভ বলে একটা সংস্থা ছিল, যার কাজ ছিল হচ্ছে যে টোল আদায় করা, বালির টোল আদায় করা আর রোডের টোল আদায় করা। এরকম একটা জায়গায় আমি কাজ করতাম। তো কিছু উচ্ছৃঙ্খল ছেলে, যারা হচ্ছে যে বুঝতেই পারছেন, হ্যাঁ, যে কারা বেশি উচ্ছৃঙ্খল হয়,
তারা এরকম হচ্ছে যে আমাকে ওই ইদিলপুরে চাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং চাপাও দিয়েছিল না, চাপা দিয়েছিল। আচ্ছা, চাপা দিয়ে দিয়েছিল না কিসে করে? ট্রাক্টরে চাপা দিয়েছিল এবং যার কারণে হচ্ছে আমার ডান পাটা অকেজো হয়ে যায়। ডান পাটা অকেজো? হ্যাঁ, অকেজো মানে ওই পায়ের পাতাটা আমার কোনো সেন্স নেই, সেই থেকেই আমার পায়ের পাতা। এটা মোটামুটি কদিন আগের ঘটনা? এটা হবে আপনার 2009-10 সাল থেকে, 2009-10 সালে এই অ্যাক্সিডেন্টটা আমার হয়েছিল। আমি গাড়ির তলা থেকে অনেক কষ্টে কিছু লোক, ওইখানকার কিছু স্থানীয় লোক, তারা তলা থেকে বার করে নিয়ে আসে। পরবর্তীকালে আমি হসপিটালে যাই, সেখানে আমার চিকিৎসা হয়। তার পরবর্তীকালে আমার ভালো হতে আমার প্রায় 6 মাস লেগে গেছিলো। প্রাণে বেঁচে গিয়েছিল? প্রাণে বেঁচে গেছিলাম। ওনার ডান পাটা প্রায় অকেজো, উনি প্রাণে বেঁচে গিয়েছিলেন এবং ইন্টারভিউটি উনি দিতে আমাকে অনেক কষ্ট করে রাজি করাতে হয়েছে ওনাকে। উনি নিজের কথা কিছুতেই বলতে চান না এবং আমাকে শর্ত দিতে হয়েছে যে খুব স্বাভাবিকভাবেই ওনার যথেষ্ট দারিদ্র্য রয়েছে সংসারে এবং সেই কথা উনি আমাকে বলতে বারণ করেছেন, স্পেসিফিক্যালি কোনো দারিদ্র্যের কথা, কারণ অনেক সমমনোভাবাপন্ন মানুষ তাতে ওনাকে সাহায্য করতে চাইতে পারেন, কিন্তু উনি কোনো সাহায্য নেবেন না। আমি অবাক হয়ে যাই মানুষগুলোকে দেখলে, জানেন তো। তারপরে আমি শুনছিলাম এই এলাকাতে আপনার স্ত্রীর কাছেও আমি শুনছিলাম যে আপনার স্ত্রী তো পঞ্চায়েত সদস্য ছিলেন সম্ভবত, এবং তারপরে আপনার চাকরি চলে যায় তৃণমূল সরকারে আসার পর, সেই ঘটনাটা ঠিক কী? সম্ভবত সালটা আমার ঠিক মনে নেই, কোনো একটা ইলেকশনের পরে আমি, আমার মা, আমার স্ত্রী সবাই ঘরে ছিলেন। সেই সময় ওনাদের একটি তৃণমূল নামক যে দলটি আছে, সেই দলের একটি বিজয় উৎসব, তারা জিতেছিলেন, সেই উৎসব বিজয় মিছিল বেরোয় এবং সেইখান থেকে আমার মা টিউশনি করতেন, বুঝলেন? আচ্ছা। আমার মা টিউশনি করতেন, প্রচুর বাচ্চা আমার মা পড়াতেন। তা সেই সময়ে আমাদের বাড়িতে একটা বোম হোক বা একটু ভারী ধরনের কোনো ফটকা হোক পড়ে, সেই সময়ে আমাদের যে বারান্দাটায় মা পড়ান, সেই বারান্দা থেকে বাচ্চাগুলো হুড়মুড়িয়ে গিয়ে আমাদের একটা পাশের ঘরে বাচ্চাগুলো ভয় পেয়ে সেই তটস্থ হয়ে যায়, কারুর নাকে লাগে, কারুর পায়ে লাগে, হাতে লাগে। তাই? হ্যাঁ। এইবারে হচ্ছে যে আমি যেটা ভয় পেয়েছি সেটা হচ্ছে যে অনেকগুলো বাচ্চা, আর বাচ্চা মানে বুঝতে পারছেন যে বাচ্চা তো সে তো আদরের জিনিস। হ্যাঁ, সে ওই রকমভাবে করছে, পরের দিন আবার টিউশনি আসবে, আবার কোনো ঘটনা ঘটবে কি না, এরকম ধরনের একটা ব্যাপার সেই সময় হয়েছিল। আমি যে কোঅপারেটিভটায় কাজ করতাম সেখানে আমার সিএল পাওনা ছিল। আমি ওই আতঙ্কে ডিউটি যেতে পারিনি বা ডিউটি ধরতে পারিনি, এরকম ধরনের একটা ঘটনা ঘটেছিল। আমি তাদেরকে বলেও ছিলাম এবং ওপেনলি বলেও ছিলাম যে এই অবস্থা, বুঝতেই পারছেন, সবাইকে তো আর বলা যায় না, বলতেও পারছিলাম না। অলরেডি তখন তারা শুরু করে দিয়েছে আক্রমণ, যার কারণে আমাকে ওটা নিজেই সহ্য করতে হয় এবং বলেও ছিলাম যে আমার তো সিএল পাওনা আছে, তাহলে আমাকে কেন হচ্ছে যে ডিউটি ধরতে দেওয়া হচ্ছে না। আচ্ছা, আপনি তারপরে যখন ডিউটিতে জয়েন করতে গেলেন আমাকে করতে দেওয়া হলো না? আচ্ছা, আমাকে ডিউটি ধরতে দেওয়া হলো। তখন আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে কেন আমাকে ডিউটি ধরতে দেওয়া হলো না, আমার তো সিএল পাওনা। ঠিক। এবারে স্বাভাবিকভাবে আপনারা জানেন যে সিএল পাওনা থাকলে আমি যে কোনো সময় ছুটি নিতেই পারি। তো আমি কোনো সদ উত্তর পেলাম না। এই সদ উত্তর যখন আমি পেলাম না, দিনের পর দিন যায়, তারাও বলেন যে তুমি অমুকের সঙ্গে দেখা করছো না কেন, কোনো এক প্রভাবশালী নেতার নাম করেন, তৃণমূল কংগ্রেস, বর্ধমান শহরের কোনো এক প্রভাবশালী, বুঝতেই পাচ্ছেন বর্ধমান শহরের প্রভাবশালী নেতার নাম করেন। আমি তৃণমূল কংগ্রেসের তাদের কাছে যাই এবং গিয়ে আমি তাদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করি এবং তারা বলেন ঠিক আছে দেখবো করে, আর তারা দেখে না। আবার আমাকে ওই রকম এইখানে এসো, ওইখানে এসো, অমুক জায়গায় চলো। হ্যাঁ, অমুক জায়গাটা কোথায়? এই কাঞ্চননগর, উদয়পল্লী, আচ্ছা, এই রথতলা, এরকম জায়গা আর কি, বিভিন্ন জায়গা। কিছুদিনের ব্যাপার তো, হয়তো সবটা আমার মনে নেই। হ্যাঁ,
দিয়ে বললাম যে কেন আমাকে যেতে হবে কেন, আমি কি কোনো অন্যায় করেছি? বলছে যে না, আপনি কেন আপনার যেতে অসুবিধা কোথায়? আমি বললাম যে আমি গেছিলাম তো। ফ্রেমে যাকে দেখতে পেলেন পরে তাকে সম্পূর্ণ দেখবেন। ওনার নাম লক্ষ্মী দাস, উনি আপু দাসের স্ত্রী, উনি পঞ্চায়েত সদস্য ছিলেন, সেই গল্পে পরে আসবো। হ্যাঁ, দিয়ে আমি তখন তাদেরকে বলি যে আপনারা এরকম আমাকে নিয়ে এরকম করছেন কেন? আমি ছিলাম না, আমার সঙ্গে আরও আমাদের 3 জন আমাদের স্টাফ ছিলেন আর কি, যারা হচ্ছে যে একই সঙ্গে হচ্ছে যে ডিউটি ছাড়েন। আমার শানু ক্ষেত্রপাল বলে একটা ছেলে ছিল, আচ্ছা, আছে আমাদের সঙ্গেই কাজ করতেন, আমার সঙ্গেই কাজ করতেন। আর পিকু টাইটেলটা আমি ভুলে যাচ্ছি, নীলপুরে বাড়ি। আচ্ছা, হ্যাঁ, প্রদীপ দাস সম্ভবত, হ্যাঁ প্রদীপ দাস আমার সঙ্গেই কাজ করতেন। আমাদের এই 3 জনাকে নিয়ে, যেহেতু আমরা বামপন্থা আন্দোলনের সঙ্গে যুক্ত, বামপন্থীতে আমরা বিশ্বাসী, সেহেতু আমাদেরকে নিয়ে আপনারা সিপিআইএম করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম তালবাহানা করতে থাকেন। যখন দেখলাম যে আমরা পারবো না, যে আমরা নীতি আদর্শে বিশ্বাসী, আমরা তাতে পারবো না, অন্য কোনো ইয়েতে মানে এই কী বলবো আপনাকে, ওই তাদের কাছে স্যালেন্ডার করা বা কিছু করা। স্যালেন্ডার মানে কি করতে বলা হয়েছিল? স্যালেন্ডার মানে বুঝতেই পারছেন, দল ছাড়তে বলা হয়েছিল, দল ছাড়তে মানে তৃণমূল করতে বলা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই, মানে তারা তাই চেয়েছিল। সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়, মেরে কেটে ফেলে দিলেও সম্ভব নয়, ঠিক আছে? তো এটা পারবো না বলেই তখন, তারপর দেখছি যে আমাদেরকে নিয়ে আবার খাওয়ানো হচ্ছে, যে ঘোরানো হচ্ছে, আমার ছেলে মানুষই হচ্ছে, ছেলে খেলা হচ্ছে আমাদের সঙ্গে। তখন আমরা 3 জনাই একই সঙ্গে রিজাইন লেটার দিলাম। তার পরবর্তীকালে আমরা হচ্ছে যে কাজ ছেড়ে দিলাম, কাজ ছাড়তে আমরা বাধ্য হলাম, মানে উপায় ছিল না, তাছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। চাকরিটা ছেড়ে দিলেন? চাকরি ছেড়ে দিলাম। এবং তখন পরিবারের একমাত্র মানে রোজগারের সদস্য আপনি? শুধু আমি। আপনার মা কিছু টিউশনি পড়াতেন? মা কিছু টিউশনি পড়তেন, বাবা রোগগ্রস্ত ছিলেন, বাবা মানে মেজর টিউবারকুলোসিসের পেশেন্ট, এবং হচ্ছে যে প্রতিদিনই সে মানে তাকে টানতে হতো, ওষুধ খেতে হতো, ইনহেলার টানতে হতো। সেই খরচা তারপরে কি করে উঠলো? পারতাম না, বহু কষ্ট করেছি। এই চাকরি ছাড়ার পরে আমি সেন্টারিংয়ের কাজ করেছি, যেটা কোনোদিন করিনি। মিস্ত্রি? সেন্টারিং মিস্ত্রি না, সেন্টারিং তখন মিস্ত্রি তো নেবে না আমাকে, সেন্টারিং কাজ করতে গেলেও তো সেটা জানতে হবে। এখন সেন্টারিং সেই কাঁচা পাটান কাঁধে করে নিয়ে 2 তলা 3 তলার উপরে ওঠা, লেবারের কাজ। লেবারের, ডেইলি ওয়েজ লেবার। ডেইলি ওয়েজ লেবার। কত পেতেন তখন? ওই 200 টাকা, 220 টাকা, 200 থেকে 220। মানে রোজ যদি কাজ করেন মাস গেলে 6000 টাকা। মাস গেলে 6000। ইনহেলারের দাম কত একটা? কম করে 400-500 টাকা। হ্যাঁ 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 হ্ঁ, 400-500 টাকা একটা ইনহেলারের দাম। ও বাবার অন্য আরও ওষুধ ছিল, সব ওষুধগুলো আমার মনে নেই। হ্যাঁ, তবে আমার যতটুকু মনে আছে, পার ডে বাবার পেছনে তৎকালীন খরচা ছিল প্রায় 150 টাকার মতন। মানে সেখানেই মাস গেলে 4500 টাকা মতন ওষুধ, যদি বাবাকে বাঁচিয়ে রাখতে হয়। বাবাকে যদি বাঁচিয়ে রাখতে। তারপর তো চাল ডাল। তারপরে চাল ডাল। মেয়ে, আপনার একটি কন্যা সন্তান রয়েছে, তার বিয়ে হয়ে গিয়েছে সম্ভবত। সেই কন্যা সন্তানের আবার একটি চোখে, আপনি যেটা দেখলেন ঠিকই বলেছেন, যে আপনি বুঝতে পেরেছেন যে তার একটা আর্টিফিশিয়াল চোখ আছে, আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তার একটা আর্টিফিশিয়াল, তা বলি আর কি, এই চাকরি যাওয়ার পরই আমার যেটা হয়েছে, আমার লাইফে অনেকগুলো বিপদ এসছে। আমি চাকরিটা ছেড়েই দিলাম। আমার মেয়ের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ঠিক অ্যাক্সিডেন্টটা হলো মানে একটা ফটকা ফাটাতে গিয়ে, বাচ্চা ছেলে মেয়ে বুঝতেই পারছেন। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয় এবং তাতে একটা চোখ চলে যায়। এবং আমি ওই তৎকালীন মানে আমাদের কিছু পার্টি কমরেডের পার্টির সহযোগিতায় আমি হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে যে যেতে পেরেছিলাম। আমি হায়দ্রাবাদ যেতে পেরেছিলাম, আমি দিল্লি গেছিলাম,
সেখানে আমার মেয়েকে নিয়ে আমি সব জায়গায় ঘুরেছি, দেখিয়েছি। হ্যাঁ, লাস্ট হচ্ছে যে আমি হায়দ্রাবাদ বাঞ্জারা হিলে ওই যে আপনাদের কি একটা আছে ওই এলভি প্রসাদ হসপিটালে গেছি। সেইখানে একবার চোখের নয়, খুব বিখ্যাত hospital, হ্যাঁ 2-3 বার গেছি। সেইখানে গিয়ে ওনারা বললেন যে চোখ আর ফিরবে না, আস্তে 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 তার উপরে আবার অপারেশন করলো। অপারেশন করে বলে দিল আস্তে আস্তে বসে যাবে, পরে একটা পাথরের চোখ আপনি লাগিয়ে নেবেন। হ্যাঁ, বুঝতেই পারছেন ফ্যামিলির কি অবস্থা। চোখের মতন একটা জিনিস, আমার মেয়েটা চলে গেল। মেয়ে ততদিনে আস্তে আস্তে বড় হবে, বিবাহযোগ্য হবে। হ্যাঁ হ্যাঁ, এইরকম নানাবিধ চিন্তা। সেই মানে কি আর বলবো আপনাকে যে আমি জর্জরিত হয়ে গেছি। মানে এই ব্যয়ভার কি সম্পূর্ণই আপনার পার্টি বহন করেছিল? 70%। আচ্ছা 70%। আচ্ছা, তখন মনে হলো না আপুবাবু যে আমি অন্য কোনো দল করলে বা অন্তত এই দলটা ছাড়লে তো আর একটু বেটার থাকতে পারি? না, এটা তো আপনি বলবেন না, এটা আমাদের জায়গা আসতেই পারে না, এটা মনের ভেতরে জায়গা পাই না, কখনোই পায় না। না, এটা কেন? মানে সম্ভবই। আমি তো আপনার দলের অন্তত অনেক নেতার নাম করলাম, আরও বেশ কিছু নাম করতে পারি যারা অনায়াসে দল ছিল, তারা নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন। আপনি তো মনে হয় গ্রাসরুট লেভেলে পার্টি করেন, খুব বড় নেতা নন। তাহলে মানে আপনার স্ত্রী একজন পঞ্চায়েত সদস্য ছিলেন মাত্র, এটা কেন? মানে এটা কি করে পান? আমার রুচিতে বাধে। মানে কে কি করছে শুনেছি, অনেকে অনেক কিছু, অনেক ঘটনাই ঘটেছে শুনেছি। তখন ভেবেছি যে কি করে হয় এটা। হ্যাঁ, এই কি মানে মানে নিজের কাছে জায়গাই দিতে পারি না যে কি করে হয় যে এই বামপন্থা ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলে, আমি তো দেখি বিভিন্ন রাজনৈতিক দলের কালচার দেখি, তাদের দেখি। হ্যাঁ, তো এটা আমি ভাবতেই পারি না, আমার মনে জায়গা দিতে পারি না। বিশ্বাস করুন, আপনাকে আমি আজকে মানে আপনাকে আমি বলছি এটা আমি মনে জায়গাই দিতে পারি না। একটা জিনিস একটু জানতে চাইবো, আমি চারপাশে শুনছিলাম অনেকে বলছিলেন, এবং আপনি এলাকায় সত্যিই জনপ্রিয়, এটা আমি বুঝতে পেরেছি দলমত নির্বিশেষে মানুষের কাছে, যে আপনি একটা দীর্ঘ সময় এই সেন্টারিং মিস্ত্রির কাজ ইত্যাদির সময় পরে। ও, আপনাকে তো একটা কথা বলতে ভুলে গেলাম। সেন্টারিং মিস্ত্রি কাজ কেন, আমি প্রথম ওটা আপনাকে বলা হয়নি। আমি যেদিন কাজ ছাড়ি তারপরে প্রচণ্ড ক্রাইসিস, ঘরে কি বলবো আপনাকে, চাল নাই। আচ্ছা, হ্যাঁ, ঘরে চাল নাই, এবং হচ্ছে যে মানে মানে আমার মেয়েটা কাঁদছে, মানে মানে এরকম দেখছে, মানে আমার স্ত্রীর সঙ্গে আমার একটু এই খাওয়া দাওয়া নিয়েই বাকবিতণ্ডাটা হচ্ছে আর কি, কী করবো, কী রান্না করব। হ্যাঁ, জ্বালন নাই। হ্যাঁ, এইরকম একটা অবস্থা। তখন আমি বাধ্য হয়ে ওই দেখেছেন কি, ওই দেখবেন যে নৌকো থেকে বালি তোলে, মানে খুব কঠিন কাজ মানে করেন, আমার সঙ্গেও যারা যারা করেছেন এরকম, মানে তখন বহু পার্টি কমরেডেরই এই হাল হয়েছিল। তারা সব, আমরা যারা ছিলাম তখন, আমরা ওই ঘাটে গিয়ে মিলিত হয়েছিলাম। তখন জানতে পারলাম যে আমি একা নয়, এরকম আমার সঙ্গে বহুত অনেকে আছেন যারা হচ্ছে এর শিকার, মানে এই রাজনৈতিক দলের শিকার হয়েছে। তারা আর কোথাও কাজ পায়, তারা আর জোগাড় করতে পারেনি, বা তাদের সেই আর্থিক অবস্থা নেই, তারা এরকম বালির খাদে এসেছে। খুব হার্ডি পরিশ্রম, যার কারণে গেলে ওইখানে কাজটা পাওয়া যায়। হ্যাঁ, ওই নৌকো থেকে বালতি ছুটে দেয়, সেই বালতি ডুবে হচ্ছে যে বালিটা ভরতে হয়, আবার তাকে তুলে দিতে হয়, উপরে বস্তা ধরে থাকে একজন, সেখানে আবার ছুঁড়ে মারতে হয়। মানে আপনাকে আমি বলে বুঝাতে পারবো না যে কি হার্ডি পরিশ্রম করে না, এটা বলে বোঝানো সম্ভব নয়। অনেকেই করেছে, এটা চোখে না দেখলে বা না করলে সম্ভব নয়। অনেকেই করেছেন আমার সঙ্গে, আমি কোনো কাজকে মানে ছোট করছি না, যারা আমার সঙ্গেও তো করেছেন, আমিও তো করেছি 6 মাস, আমাকেও তো 6 মাস করতে হয়েছে। যখন দেখলাম আমি এই কাজে অভ্যস্ত নই, আমি আর পারছি না, তখন আমি সেন্টারিং কাজে হলাম। যে আমাদের একজন আছেন, যে ওই আপনাকে যেটা বললাম শুরুতেই, যে যার কথা বললাম, শানু ক্ষেত্রপাল, তিনি আমাকে বলেছিলেন যে আপুদা তুমি এই কাজ করতে পারবে না, তুমি সেন্টারিংয়ের কাজে চলে যাও। উনি একজনকে বলে দিয়েছিলেন, আমি তার কাছে সেন্টারিং কাজ করেছি আর কি, বছর 2-1 মতন সেন্টারিং কাজ করছে। সেন্টারিংয়ের কাজ করতে করতেই আমার মেয়ের এই এত বড় অ্যাক্সিডেন্টটা হয়। তো স্বাভাবিক কারণেই বুঝতে পারছেন যে মানে কি অবস্থা একটা মানে সংসারের ভেতরে হচ্ছে। যাই হোক,
এগুলো হয়েছে মানে আমার জীবনে এগুলো ঘটেছে। আমি জানি না আমি মানে দৃশ্যত ইমোশনাল হয়ে পড়ছি কিনা। আমি ইমোশনাল মানুষ, এবং যদি ইমোশনাল হয়ে পড়ি তার জন্য আমি একটু লজ্জিত নই। দ্য ওশান ওয়াজ নেভার সরি ফর হিজ ডেথ। প্রদীপ্তা কমল গায়নের কথা যে জন্য বলছিলাম, আমি শুনছিলাম এই অঞ্চলের মানুষের কাছে। প্রদীপ্তা এবং কমল গায়ন এই দুজন সিপিআইএম নেতা, তৎকালীন সিপিআইএমের জেলা কমিটির সদস্য। প্রদীপ্তা প্রাক্তন বিধায়ক সিপিআইএমের। তাদেরকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছিল। অভিযোগ তৃণমূল খুন করে, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী যারা তারা খুন করে অভিযোগ। বর্ধমান শহরের উপকণ্ঠে দেওয়ানদিঘি বলে একটি জায়গা রয়েছে, সেই অঞ্চল। তার আগের দিন সম্ভবত আপনার বাবা, যার কথা হচ্ছিল, তিনি প্রয়াত হন। ঠিকই বলেছেন। পরপর দুদিন এই শোক, ওই সময়টা একটু শুনতে চাই। বিষয়টা হচ্ছে বাবাকে দাহ করে ঠিক মতন ঘুম হয়নি। ভোরবেলায় আমি গেছিলাম, এইখানে আমাদের পাশে গোডাউন পাড়া বলে একটি জায়গা আছে, ওই ঢাল থেকে আমি উঠছি, ওখানে একটা ঢাল আছে, সেই ঢাল থেকে উঠে আসছি বাড়ির দিকে। তখন আমাকে এক পার্টি কমরেড ফোন করেন, সম্ভবত তার নাম হচ্ছে সত্যজিৎ সরকার। ফোন করেন আমাকে, সে আমাদের পার্টি কমরেড। ফোন করে জানিস এরকম ঘটনা ঘটেছে। তাই দিয়ে আর তো বুঝতেই পারছেন যে মানে কি মনের অবস্থা কি হয়। আগের দিন রাতে বাবাকে পুড়িয়ে এসছি, তার পরের দিন সকালবেলায় শুনছি প্রদীপ্তা কমল গায়ন। তো যাওয়ার সঙ্গে সঙ্গেই তো প্রদীপ্তা তো সঙ্গে সঙ্গেই হচ্ছে যে ওইখানে মারা গেছে। তার বীভৎসতা কি বলবো আপনাকে, মানে সে আমি নিজে সচক্ষে দেখলাম। তার মাথার উপরে বোল্ডারের দাগ, যে টেচারটায় রেখেছে সেই টেচারে এমার্জেন্সির একটা টেচারে তলা দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। কমল গায়ন একটু ধিক করছিল, তাকে নিয়ে যেতেই হচ্ছে যে হয়তো শক্তিগড় পেরোতে পারেননি, কিংবা তার আগেই হচ্ছে যে উনি মারা গেছেন। এবং পুরো মাথাতে একদম আপনাকে কি বলবো, পুরো মাথাতে তার যে বোল্ডারটা দিয়ে তাকে থেতলানো হয়েছে, সেই বোল্ডারের দাগ। এটা কারা করেছিল? তৃণমূলরাই করেছে। আমি দু রকমের কথা শুনেছি, ঠিকটা আপনি বলতে পারবেন। প্রদীপবাবু সম্পর্কে আমি দু রকমের কথা শুনেছি, যে ওই অঞ্চলে অনেক শিল্প ইত্যাদি উনি করার চেষ্টা করেছেন, একটি বড় স্কুল বানিয়েছেন, বিধায়ক হিসেবে জনপ্রিয় মানুষ ছিলেন। আবার শুনেছি খুব অত্যাচারী মানুষ ছিলেন। ঠিক কোনটা? প্রদীপ্তা কেমন মানুষ ছিলেন? দেখুন, অত্যাচারী মানুষ। তার কন্যা পৃথাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, পৃথার আমি সাক্ষাৎকার নিয়েছি, পৃথার সঙ্গে আমার পরিচয় হয়েছে। আমি আপনার মুখ থেকে শুনতে চাই। বদমাশদের জম ছিলেন, এটা বলতে পারেন। কিন্তু অত্যাচারী ছিলেন, আমাদের পার্টিতে অত্যাচারী ছিলেন, পার্টি তাকে রেখে দেবে, এটা হয় না। আচ্ছা, আপনি তো সম্ভবত উনি তো আপনাদের অঞ্চলেরই বিধায়ক ছিলেন সম্ভবত। হ্যাঁ, উনি বর্ধমান উত্তরের, বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ। নিরুপম সেন সম্ভবত শিল্পমন্ত্রী ছিলেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক, এবং প্রদীপ্তা ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক। প্রদীপ্তাকে মারা হলো কেন? আপনাদের ধারণা কি? দেখুন, প্রদীপ্তাকে মারা হলো কেন, এটা আপনি তার আগের দিন আমাদের একটা জমায়েত ছিল, তার আগের দিন বা কিছুদিন আগে, আমার সম্ভবত ডেটটা খেয়াল নেই, কিছুদিন আগে একটা জমায়েত ছিল। সেই জমায়েতে সালটা সম্ভবত আপনার 2012 সাল। 2012 সাল, তখন আমরা সরকার থেকে গেছি আর কি। তো আমাদের একটা জমায়েত ছিল কলকাতায়। সেই জমায়েতে ওই এলাকা থেকে দু চারটে বলবো না, আরও বেশি, হয়তো আমার ঠিক খেয়াল নেই, বাসে করে লোক জমায়েত করে লোক আমাদের জমায়েত হয়েছিল। এবং হচ্ছে যে উনি গেছিলেন, সেটা হচ্ছে যে বর্তমান যে সরকার চলছে তাদের মানে সেটা মানে কি বলবো আপনাকে, ওই ঠিক তাদের সহ্য হয় না। পরবর্তীকালে ওইখানে একটি মিছিল করেছিলেন উনি। যেদিন ঘটনাটা ঘটে সেদিন একটা মিছিল হয়েছিল, এবং সেখান থেকে হচ্ছে যে
একটা বাজে একটা কেয়াস তৈরি করে প্রদীপ্তা কমল গায়েনকে যেভাবে মারলেন ওনারা, মানুষকে যে এইভাবে প্রকাশ্যে এই নিষ্প্রকাশ্যে এবং এই রকমভাবে একটা মানুষকে মারতে পারে, মানে আমরা ছবি দেখেছি। মানে ভাবতে পারবেন না যে মানে মানুষ যে এরকম হয়, এটা আমাদের মনে জায়গাই পায় না যে মানুষ এরকম ধরনের হয়। আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনারা এখানে আমি আপনার প্রতি খুব একটা সমব্যথী হতে পারছি না। ঠিক ভুল আপনি বলতে পারবেন যদি আপনি ঠিক বলেন আর কি, জিজ্ঞেস করা আমার কাজ। আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি এলাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন বিরোধী দল করার জন্য বিভিন্ন মানুষের উপর অত্যাচার করেছেন এমনটা? না, দেখুন, অন্যায় অত্যাচার ওই আপনাকে খানিকক্ষণ আগে একটা বললাম যে কেউ এলাকায় বদমাশি করছে। বদমাশি বলতে ধরুন একটু মদ খেয়ে ডিস্টার্ব করছে, হ্যাঁ, বিভিন্ন ঝামেলা করছে, হ্যাঁ, বা তার ফ্যামিলিতেই অত্যাচার করছে, মনে করুন তার ফ্যামিলিতেই অত্যাচার করছে, তার ফ্যামিলির লোকই আমার কাছে এসছে, তাকে গিয়ে 10 বার বুঝাবার চেষ্টা করেছি, বুঝিয়েছি, তখন যদি দেখি যে সে শোনে না, তাকে একটু ধমক দিয়েছি। এরকম তো ঘটনা আমাদের। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, হয়েছে আপনাদের সম্পর্কে একটা অভিযোগ পাওয়া যায় যে আপনাদের লোকাল কমিটি যখন ছিল তখন লোকাল কমিটির নেতারা একদম এলাকায় গিয়ে বিচারপতির ভূমিকা পালন করতেন, এটা অভিযোগ। কিন্তু আজকের দিনে এই যে আরজি করের ঘটনা ঘটলো, আগামীকালই তার জন্য আবার রাত দখলের ডাক দিয়েছেন আপনারা, 9ই আগস্ট পেরিয়ে গেল। এই যে বিভিন্ন এই কসবার ঘটনা বিভিন্ন জায়গায় যে সমস্ত চলছে, আপনাদের এই অঞ্চলেও অভিযোগ আছে বলে আমি শুনেছি। ধরে নিন আপনারা সরকারে আছেন, ধরে নিন আপনারা এই ঘটনাগুলোকে কীভাবে আপনারা কমব্যাট করতেন, মানে কী করতেন? এই ঘটনাগুলো ঘটলে আপনারা কী করতেন? দেখুন, যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো তো বেদনাদায়ক ঘটনা। সে আপনি আরজি কর বলুন, কসবা বলুন, ল কলেজ, সাউথ কলকাতা ল কলেজ, তারপরে বিভিন্ন জায়গায় একটি বাচ্চা মেয়ে মারা গেল, সেও তার শিকার হলেন, তৃণমূলের কাছে শিকার হলেন। মেয়েটির নাম হচ্ছে তামান্না খাতুন। সেই একই বোম আপনার বাড়িতে বোম পড়েছিল বলছিলেন। ভাবতে পারেন যে তামান্না খাতুন রাজনৈতিক, তার তো বয়স, সে তো একবারে শৈশব, তাতে বাচ্চা মেয়ে একটা। আচ্ছা, আমি যদি খুব ভুল না করি, আপনার বাড়িতে যখন বোম পড়েছিল তখন আপনার মেয়েরও কম বেশি এরকমই বয়স ছিল। হ্যাঁ, তাই। তো ও কি রাজনীতির সঙ্গে যুক্ত আপনার মেয়ে? এখন যুক্ত, তখন তো ছিল না। এখন যুক্ত, তখন তো ছিল না। বুঝতে পারলেন ব্যাপারটা? বোঝাতে পারলাম আপনাকে? তখন তো যুক্ত ছিল না, তখন তো সে বাচ্চাই ছিল। সিপিএম তৃণমূল জানে না, না, সে তার কি করে জানবে? সে সকালবেলায় দেখে যে একটা মিছিল হলে যে বাবা একটা লাল ঝান্ডার মিছিলে যায়, হ্যাঁ, সে হয়তো লাল পতাকাটাকে কিচ্ছে নেই আর কি। তার তার মধ্যে সে কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, ঠিকই, তার মধ্যে স্বাভাবিকভাবেই এটা হয় না। আচ্ছা আপু, আমি আপনাকে একটা প্রশ্ন করবো। এই গল্পটা আমি একটু জানতে চাই। আমি শুনছিলাম আমি বিভিন্ন জায়গায় যে আপনার স্ত্রীও বলছিলেন যে আপনি নাকি একটা সময় ওড়িশায় কাটিয়েছেন। ওড়িশায় আপনি নাকি জঙ্গলে বা বিভিন্ন মানে নদীর ধারে সারা রাত কাটিয়েছেন, এরকম ঘটনাও ঘটেছে পেশার জন্য। সেই সময়ের ঘটনাটা একটু আমি জানতে চাই, কী কী অভিজ্ঞতা হয়েছে? দেখুন, চাকরি ছাড়ার পরে এমনি আমি অভাবী ঘরের ছেলে। বাবা ছিলেন গ্যারেজ মিস্ত্রি। আচ্ছা, বুঝতেই পারছেন স্বাভাবিক কারণে একটা গ্যারেজ মিস্ত্রির কি অবস্থা হতে পারে। আর আমরা 3 ভাই 1 বোন। আচ্ছা, ছিলাম। বাবার কিছুদিনের মধ্যেই আমি বড় হবার মানে শুরুতেই আমার বাবার টিউবারকুলোসিস ধরা পড়ে। আচ্ছা, এটা অনেক দিন ধরেই ছিল বাবা ছিল। আচ্ছা, এবারে স্বাভাবিক কারণেই বুঝতে পারছেন যে তো আপনি তো বিড়ি খান দেখলাম, আপনি তো বিড়ি খান কেন তাহলে?
খাই, বুঝতেই পারছেন, একাত্তর বিড়ি তো খেতেই হয়। না এই লাল চা তারপর বিড়ি এগুলো তো সব সিপিআইএম এর সঙ্গে এই ব্যাপারগুলো যায় আর কি। মানে আপনি বিড়িটা ছাড়তে পারছেন না? না, বিড়ি তো আপনি দর্শককে কথা দিন বিড়ি ছেড়ে দেবেন। ঠিকই বলেছেন যে আপনারা যদি কখনো ওনাকে কেউ দেখতে পান বিড়ি খেতে তাহলে কিন্তু আমাকে বলবেন। বিড়িটা ছাড়ার চেষ্টা করব। হ্যাঁ ঠিকই বলেছেন যে বিড়ি ছাড়তে হবে আর কি। হ্যাঁ, বিড়ি তো ক্ষতিকারক, আমরা জেনে বুঝেও তো খাই। হ্যাঁ, বুঝতেই পারছেন। তো সেই অভাব তাড়া করে বেরিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজে গেছি। আজকে ওই ঘাটে কাজে গেছি, পরশুদিন সেন্টারিং পাটায় কাজে গেছি, কারুর সঙ্গে মাটি কাটার লেবারেরও কাজ করেছি কিছুদিন। তো কিছুদিন উড়িষ্যাতেও আমি ছিলাম, কাজ করেছি সেখানেও। তো এই হচ্ছে আমার লাইফ আর কি, মানে করেছে, অভাব তাড়া করে বেরিয়েছে। তার পরবর্তীকালে আমি যে ভাবি যে এরকমভাবে চলবে না, তারপরে আমি মাশরুম আগ্রহী হই। মাশরুম আচ্ছা। তারপরে আমি সেখানে মাশরুম, এই অঞ্চলে যে মাশরুম চাষ করেন নাকি সবটাই আপনার নিজের, মানে নিজে করেছেন আপনি? হ্যাঁ, আমি মানে যেটা মাশরুমের যে ফার্মটা সেটা আমার নিজের। জমি আছে আপনার নিজের? না, জমি নেই। এই বাড়ির বাইরেই যত? বাড়ির বাইরে ওই যতটুকু আছে। মাশরুম চাষ করতে তো মাঠে হয় না, মাশরুম এটা ঘরে করতে হয়। শিখলেন কোথায়? আমি শিখলাম হচ্ছে আপনার, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা নিমপিট বলে একটা জায়গা। নিমপিট, হ্যাঁ হ্যাঁ, বিখ্যাত জায়গা, ভালো জায়গা। সেখান থেকে ট্রেনিং নিয়ে আমি মাশরুম চাষ শুরু করি। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, বলুন। আপনার পার্টির নেতৃত্ব যারা বা বিভিন্ন জায়গায় যারা আছে তারা আপনার সম্পর্কে অভিযোগ করেছেন যে আপনাকে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ছোট ছোট কাজ করতে বলেছেন বা কিছু, আপনারা সেটা না করে আপনি মাশরুমের পিছনে অনেকটা সময় দিয়েছেন। এই মাশরুমের প্রতি এই ভালোবাসাটা কেন? মাশরুমের প্রতি ভালোবাসা, মানে অন্য কাজগুলো করলেন না কেন? মাশরুম হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে আমার ঘরেও তো আমি সব পুষ্টি দিতে পারি না। মার্কেট প্রাইস যা জিনিসপত্রের দাম, আমার ছেলে মেয়েকে, আমার মেয়েকে, আমার ভাইজিকে আমি তো দিতে পারতাম না। এবারে সেটা কিনতেও তো মার্কেটে পয়সা লাগতো। তো আমি দেখেছি যে মাশরুম চাষটা আমার মোটামুটি ভাবে হচ্ছে যে করলে আমার ঠিক হয়ে যাবে, মোটামুটি না খেতে পেয়ে হয়তো মরবো না। তাতেও দেখলাম ঝুঁকি আছে, একবারে নেই যে তা নয়, চাষ করলেই যে ফলন হবে এটাও নয়। হ্যাঁ, তবে ফলন যদি মোটামুটি হয়, খুব ভালো বলছি না, যদি মোটামুটি হয় তাহলে মোটামুটি নুন ভাত, ডাল ভাত, মাশরুমের তরকারি এটা খাওয়া যায়। তাহলে আমাকে একদিন মাশরুমের তরকারি একটু খাওয়াবেন? অবশ্যই। শুনে খুব সুস্বাদু জিনিস। আচ্ছা, আর একটা জিনিস, আমি একদম শেষ দিকে আসতে চাইবো। আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম এবং কথা বলে আমি সত্যি খুব, আমার রোম খাড়া হয়ে যাচ্ছিল এরকম অভিজ্ঞতা। আপনারা তো শূন্য এবং সবাই বলছে মহাশূন্যে যাবেন। মহাশূন্যে যাওয়ার তো রাস্তা তো সুগম হয়ে যাচ্ছে। সামনের বছর আবার ভোট। স্বাভাবিকভাবেই আমরা ধরে নিতে পারি আপনারা হয়তো খাতা খুলতে পারবেন না। প্রত্যেকবারই যদি আপনারা বলেন যে এবার খাতা খুলবো, কিন্তু পারবেন না বলেই অনেকে বলছেন। আপনার কি মনে হয়? যে ধরুন, এই যে বিভিন্ন ঘটনা ঘটছে, এই আরজিকর তো একটা দেখলেন, তার আগে তো বহু খুন, ধর্ষণ করে খুন, এটা তো বাংলায় কালচার হয়ে গেছে। তাইলে আপনি ভাবুন যে তা আমাদেরকে, আমরা শূন্যে থাকি, শূন্য থেকে মহাশূন্যে চলে যাই। আমরা আমাদের জায়গায়, আমাদের যে প্রতিবাদ, আমাদের যে লড়াই, সেই লড়াইয়ে আমরা আছি। তাহলে আমাদেরকে দেখে এত ভয় পায় কেন? আমাদেরকে তো ভয়, দূরবীন দিয়েও দেখা যায় না, দূরবীন দিয়েও দেখা যেতে পারে। কিন্তু আমি, আপনার কি মনে আছে কোন একটা ঘটনা? আপনার নিশ্চয়ই মনে থাকা উচিত। বামফ্রন্ট হেরে যাওয়ার পরই
পরপরই একটা ব্রিগেড ডেকেছিল 2012 সালে। 2012 সালে। তার পরপরই তার মোড় ঘোরানোর জন্য বিকেলবেলা, ও আচ্ছা, সেটা রাজীব কুমারের ঘটনা আপনি বলছেন? হ্যাঁ, ও সেটা আরেকটু পরে, হ্যাঁ 12 সালে। তাহলে বিকেলের দিকে ওই ধরনের ঘটনা ঘটাবার কি দরকার ছিল? সেটা সম্ভবত 2019 সাল। সেটা সেই যেন বাচ্চা ছেলে মেয়েদের মতন মারপিট করছে, ওকে মারছে, সেই কি এটা কি আপনার কি মনে হচ্ছে না সেইটাকে আড়াল করার জন্য এটা করা হলো? না, মমতা বন্দ্যোপাধ্যায় এটা আপনার সিপিআইএম কে আড়াল করার জন্য এটা কেন করতে যাবেন? তাহলে করলো কেন? ঘটনা ঘটেছে, উনি প্রতিবাদ করেছেন। তাই আবার হয় নাকি? না, ওই ঘটনার সঙ্গে এই ঘটনা, যেখানে অত মানুষ আছে, সেখানে আপনাদের কষ্ট কল্পনা বলেই আমি ধরে নিচ্ছি। মানে এরকমটা মুখ্যমন্ত্রী রাজ্যে, তিনি সিপিআইএম বিধানসভায় শূন্য, রাজ্য থেকে লোকসভায় শূন্য, আপনাদেরকে আটকানোর জন্য কেন এ কথা বলতে হবে? আপনি এরকম ঘটনা আকছার ঘটছে, আপনারা বুঝতে পারেন। আপনি হয়তো দেখুন, আপনি সাংবাদিকতা করেন, আপনি স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন রাজ্যে এরকম বহু ঘটনা ঘটেছে, যেটাকে আড়াল করার জন্য বেশ কিছু ঘটনা ঘটানো হয়েছে। দেখুন, আমি সেই ঘটনাগুলো আপনাকে সবটা মনে নেই, বা সবটা আপনাকে আমার খেয়াল নেই যে বলতে পারছি না, কিন্তু আপনি খেয়াল করে দেখুন অনেকগুলো ঘটনা ঘটেছে। আপনি পঞ্চায়েত অঞ্চলে থাকেন, আমি এখানে কথা বলছিলাম আপনাদের এখানে দামোদরের একদম ধারে এই অঞ্চলটা, এবং সামনেই ক্যানেল, এখানে ইডেন ক্যানেল বাঁধ রয়েছে, সামনেই ক্যানেল রয়েছে, পিছনেই দামোদর নদ বয়ে যাচ্ছে এবং বিরাট বালির চর, এবং সেখানে একটি বালির সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া যায় অনেকের কাছ থেকে। আমি পরে যদি কখনো সম্ভব হয় সেই বিষয়ক প্রতিবেদন আপনাদের কাছে নিয়ে আসবো, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। এই অঞ্চলে আমি দেখছিলাম বেশ কিছু লাল পতাকা রয়েছে, মানে আপনাদের সংগঠনও আমি ধরে নিতে পারি কিছুটা রয়েছে, কিন্তু পঞ্চায়েত ভোটে কিন্তু আপনারা দাঁত ফোটাতে পারলেন না। অভিযোগ পাচ্ছিলাম, আপনার স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে পঞ্চায়েত ভোটে ওনাকে হেনস্থার শিকার হতে হয়েছে। কি হয়েছে ঠিক ঘটনা? সেই কথা তো আর কি বলবো, এদের যা কালচার, তৃণমূলের যা কালচার, শুধু পঞ্চায়েত ভোট কেন, স্কুল ভোটে আমাকে ড্রেনে ফেলে মারা হয়েছে। আমার মেয়ে তখন তেজগঞ্জ স্কুলে পড়তেন, বুঝলেন, এই তেজগঞ্জের সামনেই একটা স্কুল আছে, হাই স্কুল, সেখানে আমার মেয়ে পড়তো। মেয়ের সামনেই? হ্যাঁ, আমাকে মারা হয়েছে ড্রেনের বাইরে ড্রেনে ফেলে। আচ্ছা, এটা কোন সময়? প্রথমবারে যখন, আমার সালটা সম্ভবত খেয়াল নেই, আমি মানে একবার ওই স্কুলে জিতেও ছিলাম, ম্যানেজিং কমিটিতে আমি ইলেকশন হয়েছিল, তাতে আমি জিতেও ছিলাম। আচ্ছা। এবং পরে যখন আমরা নমিনেশন ফাইল করতে যাই, আমার সঙ্গে অন্য পার্টি কমরেডরা সব ছিলেন। ভুবন সাউ বলে আমাদের একজন পার্টি কমরেড আছেন, ওই সদরঘাট মানাই বাড়ি, তিনি ছিলেন। লক্ষণ বলে একজন আছেন, উনি ছিলেন। আরও 2-4 জন আমাদের পার্টি কমরেড ছিলেন, যারা হচ্ছে যে এরকম 5-6 জন আমরা ম্যানেজিং কমিটির একটা নমিনেশন ফাইল করতে গিয়েছিলাম। এটাকে আপনারা হারার পরে? হারার পরে আমাদেরকে তো ঢুকতে দেওয়াই হলো না, উপরন্তু আমাকে ড্রেনে ফেলে মারা হলো, জুতো দিয়ে চটি দিয়ে মারা হলো। সেখানেও তারা ক্ষান্ত হয়নি, আমাকে ড্রেন থেকে তুলে এই তেজগঞ্জের মেন রাস্তা পর্যন্ত ধাক্কা দিতে দিতে ঘুষিচড় মারতে মারতে নিয়ে আসা হয়েছে এই তৃণমূলের ছেলেরা। চেনেন তাদেরকে? অবশ্যই চিনি। সরকারে যদি আবার কখনো আসেন, প্রতিশোধ নেবেন নাকি কোনোভাবে? প্রতিশোধ দেখুন, নাকি ক্ষমা করে দেবেন? তো ধরুন, ওরা যে কাজ করতে পারবে আমরা তো সে কাজ করতে পারবো না, রুচিতে বাঁধবে তো। মানে রাগ নেই, আর ক্ষমা করে দিয়েছেন? হ্যাঁ, নিশ্চয়ই, স্বাভাবিক কারণে যে তাদেরও তো ঘর সংসার আছে। আমার ছিল, আমার কথা খেয়াল করেনি ঠিক কথায়, কিন্তু আমাকে তো এটা ভাবতে হবে, তা নাহলে তো ওদের সঙ্গে মিশে যাবো আমরা। আচ্ছা, এটা কি করে হয়? এটা তো সম্ভব নয়। স্বাভাবিক কারণে আমাকে চিন্তা করতে হচ্ছে যে তার ছেলে মেয়ে আছে, আমি যদি তাকে একটা ঘটনায়, ধরুন একটা পাই ভেঙে, ধরুন কথা তর্কের খাতিরে যদি আমি মারপিট করি, তার শারীরিক কোনো একটা কিছু ঘটনা ঘটে গেল, তাহলে তার ছেলে মেয়ের কী হবে? সেই আপনাকে বললাম আমার কাজ চলে যাওয়ার মতন। তাহলে আমার কাজ যখন চলে গেল,
স্বাভাবিক কারণে আমার ফ্যামিলিতে কি কষ্ট হয়েছে, তা আমিও চাই না যে কেউ আমার মতন কষ্ট পাক। আমার বাচ্চা কাচ্চা কাঁদবে, বুঝতেই পারছেন যে কী বাজে জিনিস। আপনার স্ত্রীর সঙ্গে ঠিক কী হয়েছিল এই পঞ্চায়েত ভোটে? পঞ্চায়েত ইলেকশনে আমাদের কি আর ওদের কথা কি বলবো, বুঝতেই পারছেন এমন একটা দল, হ্যাঁ ওদের কথা মানে আর আপনি বলুন। ওদের কথা মুখে বলা যায় না। মানে ওরা যে এই পঞ্চায়েত ইলেকশন, শুধু তাই নয়, পঞ্চায়েত ইলেকশনে আমাদের নমিনেশন ফাইল করতে যাওয়া থেকে সবটাই যেন যে একটা সেই সন্ত্রাসের মধ্যে দিয়ে এগোচ্ছি একদম। মানে কি বলবো আপনাকে, যে আমার স্ত্রী ছিলেন মানে ইলেকশন মানে বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট। সেইখানে মানে আমার স্ত্রীকে এমনভাবে অপমান করা হয়েছে, এবং শুধু অপমান নয়, এবং মুখে বাজে গালাগাল। আরে বাচ্চা, মানে আমার স্ত্রীর থেকে তারা ছোট। সবথেকে দুঃখজনক ঘটনা হচ্ছে এটা, যে তাকে আমি একটুখানি ক্যামেরা পার্সনকে বলবো একটুখানি প্যান করিয়ে। ওনার স্ত্রী আমাদের মধ্যে, দেখুন এটা তো একেবারেই আমাদের কোনো সাজানো গোছানো এপিসোড না, আপনারা একদম আনকাট দেখবেন, আনএডিটেড আনকাট দেখবেন। এই ভদ্রমহিলা, ওনার নাম হচ্ছে, আমি কথা বলছিলাম, ওনার অভিজ্ঞতাও কিন্তু যথেষ্ট মানে চাঞ্চল্যকর। মানে উনি যা যা আমাকে বললেন সবটা হয়তো এখনই শোনানো সম্ভব হবে না। ওনার নাম হচ্ছে লক্ষ্মী দাস, উনি আপু দাসের স্ত্রী। উনি এই অঞ্চলের পঞ্চায়েত সদস্য ছিলেন সম্ভবত 2008 থেকে 2013 সাল এই সময়টা। তো ওনার কাছ থেকে একটু, উনি একেবারেই ক্যামেরা ফ্রেন্ডলি নন। প্রথমবার হয়তো সম্ভবত উনি ক্যামেরার সামনে কথা বলছেন, না করছিলেন, তবু ওনাকে বহু অনুরোধ করে আমরা ক্যামেরায় নিয়ে আসার চেষ্টা করেছি। লক্ষ্মীদেবী, আপনার সঙ্গে ঠিক কী হয়েছিল পঞ্চায়েত ভোটে? আপনার কী অভিজ্ঞতা হয়েছিল? কি করেছিল? গেলাম সকালবেলা যেমন যাই ওরকম ইয়েতে, তো আমরা যখন ঢুকে ভোট মানে আরম্ভ হয়েছে, তারপরে ওদের যে লোকগুলো, ওরা চলতে ফিরতে সবই পারছে, কিন্তু ধরে ধরে সব নিয়ে ওদের ইয়েতে গিয়ে ভোট দেওয়ার জন্য আমরা যতবার আমি করছি ততবার ওরা এই চুপ করে বস, এই অমুক কর, এই তুসুক কর, মারবো, ধরবো, অমুক করবো, এইসব বলে যাচ্ছে ওরা। মানে এটা কি ভোটারদেরকে ওরা, তৃণমূল কংগ্রেস আপনার অভিযোগ অনুযায়ী ধরে নিয়ে যাচ্ছিলেন একদম ভোটিং মানে কেবিন অবধি, বুথ অবধি? হ্যাঁ বুথ অবধি। আচ্ছা, বুথ অবধি। ওরা ভালো মানুষ, চলতে ফির সবই করতে পারছে, কিন্তু এমন দেখাচ্ছে যে ওরা মনে হয় চোখে দেখতে পাচ্ছে না, ওরা করতে পারছে না। বয়স্কদের ঠিক আছে, বয়স্কদের নিয়ে যে ঠিক, জোয়ান জান ভালো মানুষ তাদেরকেও নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি প্রতিবাদ করাতে সেখানে উল্টো পাল্টা গালিগালাজ করছে, তুই টাকারি করছে। আমরা পরে বলেই যাচ্ছি, আমি কিন্তু প্রতিবাদ করেই যাচ্ছি, প্রথম থেকেই আমি করে যাচ্ছি। তারপরে খানিকটা 12টা অবধি দেখলাম যে ওরা ওরকম দিয়ে আমরা খাবার খেতে এলাম। তারপরে ওদের যে অবস্থা বুঝে মানে ছাপ্পার করছে, আর এদিকে একটা পুলিশ দিয়েছে, পুলিশের কোনো নেই। পুলিশকে বলছে তো পুলিশ তো কোনো গ্রাহ্যই করছে না। ছাপ্পাটি কিভাবে হচ্ছিল? মানে সব গেছে ওইখানে, আমরা করেছি, কিন্তু ওরা আমাদের করে দিয়েই ওরা ছাপ্পাটা করছে, দিয়ে তারপরে আমরা মানে পরপর ব্যালট নিয়ে কি একেবারে ছাপ মারা হচ্ছে, নাকি ভোটার নিজের ভোটটা দিচ্ছেন কিন্তু বুথে দাঁড়িয়ে আছে তৃণমূলের নেতা, এরকম কোনটা? এরকমই। আচ্ছা, মানে ভোটার নিজে ভোট দিচ্ছেন কিন্তু পাশে দাঁড়িয়ে আছেন তৃণমূলের নেতা, এটা আপনাদের অভিযোগ? ভোট দিতে করছে। আচ্ছা, তো আপনারা সেটা প্রশাসনকে জানাননি? দেখুন, প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসনকে জানে। প্রশাসন কি অবস্থা আপনাকে আর কি করে বলবো বলুন? আপনারা সাংবাদিকতা করছেন, জানছেন, দেখছেন, প্রশাসনের ভূমিকাটা কি আছে? প্রশাসনকে তো বলা হচ্ছে বারবার, একটা দুটো বেঙ্গল পুলিশ দিয়ে ভোট, এটা হয়? ওটা ভোট? আপনি দেখেছেন কি না জানি না, আপনি তো স্মার্টফোনও ব্যবহার করেন, আমি যা দেখলাম। আপনার ফোনটা একবার দেখতে চাই, ফোনটা একবার দেখি। উনি এখন ওই আনস্মার্ট মানুষটি এই ফোনটি ব্যবহার করেন। তো আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি করতে ইচ্ছা হয় না? না, ইচ্ছে হলে পাবো কোথায়? ইচ্ছা তো হয়। আচ্ছা, ইচ্ছা হলেই তো
তো প্রশ্নটা হচ্ছে যেটা যে আপনারা যে বারবার করেই অভিযোগ করেন যে তৃণমূল পুলিশকে ব্যবহার করে এরকম ভোট করছে বা কিছু ব্যবহার করছে। কালকে আপনি জানেন কি না জানি না, যদি না থাকেন আমি জানাই, পুলিশের পরিবারের মহিলারা, স্ত্রী, তাদের পরিবারের মহিলারা কলকাতায় প্রেস ক্লাব আছে, সেই প্রেস ক্লাবে তারা অভিযোগ করেছেন সাংবাদিকদের সামনে, আমাদের সামনে, যে পুলিশকে নাকি বিরোধী দল আপনারা যথেষ্ট হেনস্থা করছেন। এটা কি সত্যি? কি বলবেন আপনি? আপনার কি মনে হয়? না, আমি আপনার কথা মানুষের কাছে পৌঁছতে চাই। পুলিশকে আমরা এমন যাদেরকে হচ্ছে যে চোখে দেখা যায় না বলছে, অন্য অন্য সরকার যে পক্ষ, তাকে আমাদেরকে বিভিন্ন ব্যঙ্গাত্মক ভাষায় হচ্ছে যে কথাবার্তা বলছে, আপনাকে অত দূরে যেতে হবে না। পুলিশ কি কাজ করছে, তামান্না খাতুন, আরজি করের ঘটনা, কটা নাম করব আপনাকে, যে পুলিশ কি কাজ করছে এটা ততপক্ষে পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে। পুলিশ তো আর দলদাসে পরিণত হয়েছে। কোনো জায়গাতে পুলিশ ভালো কাজ করছে, পুলিশকে দেখে একটা সময় আমরা যখন ছোট ছিলাম, পুলিশকে দেখে আমরা একটু ভয় পেতাম। এখন কেউ একটা ভয় পায় পুলিশকে দেখে? দেখেছেন এরকম? আমি একেবারে শেষ দিকে চলে এসেছি, এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ওনার বাড়িতে আজকে খারকোল পাতা বাটা হয়েছে রান্না, আমি খুব এটা খেতে ভালোবাসি। আমি একদিন ওনাকে করে খাওয়াতে বলেছি, যার সঙ্গে কথা বললাম লক্ষ্মী দেবী, ওনাকে আমি বলেছি একদিন করে খাওয়াতে। আমি আশা করি উনি আমার অনুরোধ রাখবেন। তার আগে আমি একদম শেষ দুটো প্রশ্ন করব। এই বর্ধমানে আপনারা কুখ্যাত সাঁইবাড়ির ঘটনা ঘটিয়েছেন, তারপরেও মানুষ আপনাদেরকে সমর্থন করবে বলে আপনি বিশ্বাস করেন? দেখুন, সাঁইবাড়ির ঘটনাটা, সাঁইবাড়ির ইতিহাসটা তো জানেন। আমি কিছুদিন আগে অমলবাবুর সঙ্গে কথা বলছিলাম, একটা সাক্ষাৎকার করেছি ওনার, উনি তো সম্পূর্ণ অস্বীকার করেছেন যে ওনাদের সে অর্থে কোনো দোষ ছিল না। সে তো স্বাভাবিকভাবেই রাজনৈতিক নেতা, তাই করবেন। আমি ইতিহাস ওনার কাছ থেকে জানার চেষ্টা করেছি, কিন্তু মানুষের মুখে মুখে তো সাঁইবাড়ি, মুখ্যমন্ত্রী তো বলেছেন যে সাঁইবাড়ি বলতেই পারেন, বললে কি করব? কী ঘটনা ঘটেছিল সাঁইবাড়িতে? আপনারা তো খুন করেছিলেন। সবসময় একটা জিনিস মনে হয়, যেটা হচ্ছে যে হঠাৎ করে আপনাকে আমি কিছু একটা কটূক্তি করলাম বা কোনো একটা কথা বললাম, বা একটা ধরুন তর্কের খাতিরে যে একটা অপমানজনক কথাবার্তা বললাম, আপনাকে সবসময় ভাবতে হবে তার আগে কি হয়েছিল। হঠাৎ করেই কোনো ঘটনা ঘটে যায় না। সাঁইবাড়ির ঘটনার ইতিহাস, এটা তো ইতিহাস আছে, একটু দেখে নেবেন। তবে আমার যা মনে হয় যে এরকম ধরনের কোনো ঘটনা নয় যে গেল আর বামপন্থীরা ঘটিয়ে দিল সাঁইবাড়ির কেস। তার আগের ঘটনাটাকে খেয়াল করুন, তারা কতটা মানুষকে উত্তপ্ত করেছে, কতটা জ্বালিয়েছে, মানে কি পরিমাণ জ্বালিয়েছে। হ্যাঁ, কত স্ত্রীর সামনে তার স্বামীকে খুন করেছে, কত মায়ের সামনে তার ছেলেকে খুন করেছে, সে এক ইতিহাস। আমার একেবারে শেষ প্রশ্ন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ, আপনারা ঘর গুছাতে পেরেছেন? মানে যদি আমি ধরে নিই, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তাহলে কি আপনারা এই অঞ্চলে ভালো ফলাফলের বিষয়ে আশাবাদী নাকি নয়? দেখুন, একটা কথা বলি, ভোটের রাজনীতিতে এটা মনে হতেই পারে, এটা নিয়ে কিছু নেই। তো দেখাতে পারবেন যে বামপন্থীরা, আমি আমার এলাকার কথাই বলি, যে বামপন্থীরা দুঃখের দিনে মানুষের পাশে নেই। আপনি একটু খোঁজ খবর নেবেন তো, সে তো রেড ভলেন্টিয়ার তো আপনারা, আমি দেখেছি, আমি কেন সবাই দেখে যাচ্ছে, কারা শ্মশানে যাচ্ছে। মানে মানুষ তো বলছে আপনারা ভারত সেবা সংঘের মতো একটা এনজিও হয়ে যাচ্ছেন, আর পলিটিক্যাল পার্টি নেই। বলতেই পারেন, তারা তো করেন না। আচ্ছা, তারা তো করেন না।
তারা যদি করতেন তারা আজকে এই কথাটা বলতেন না। আমরা কাজ করি, মানুষের পাশে গিয়ে দাঁড়াই। মানুষও আপনাদেরকে বিশ্বাস করবে বলে মনে করছেন? অবশ্যই তাই। এবারে সেটা মানুষের ব্যাপার, ঠিক আছে, কিন্তু আমরা আমাদের কাজ করে যাব, আমরা আমাদের কাজ করব। আপনি একটুখানি খোঁজ নিলেই, এটা আমি গর্ব করে বলছি না, এই গর্ব করেই বলছি যে আমরা এ কাজ করি। কেউ মারা গেল, তার পরিবারে গেলাম, তাদের আর্থিক সচ্ছলতা আছে কি না জানলাম, তার পরিবারের পারমিশন নিলাম। অনেক সময় এমনও দেখা যায় যে পাশাপাশি পরিবার থেকে সাহায্য নিয়ে আমাদেরকে দাহ করতে হয়। অবশ্যই সেই ক্ষেত্রে তার ফ্যামিলির লোক যতক্ষণ না বলছে ততক্ষণ তার ফ্যামিলির লোককে সঙ্গে নিয়ে, আছে তো এরকম আকছার প্রচুর আছে, আপনি এই অঞ্চল ঘুরলে প্রচুর পাবেন। একবেলা খাবারের জোগাড় নেই, সে শ্মশানের ওই টাকা পয়সা, লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর, আপনি পান লক্ষ্মীর ভাণ্ডার আপনার পরিবারে নেওয়া হয়? লক্ষ্মীর ভাণ্ডার আমার সবটা জানা নেই, আমি একটু জেনে মা ওদেরকে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, একটু গিয়ে, কেন আমি নিজের কাজ নিয়ে বেরিয়ে যাই। হ্যাঁ, এটা সরকারি প্রকল্প, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বা ইত্যাদিতে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তারপরেও যদিও মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন কথাটার আমি বলা বিরোধী, সরকারের নীতি। যেহেতু ব্যক্তিগত টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন না, বুদ্ধদেব ভট্টাচার্যও দেননি, জ্যোতি বসুও দেননি, সিদ্ধার্থ শঙ্কর রায়ও দেননি, বিধানচন্দ্র রায় কেউ দেন না, সরকার দেয়। আমার প্রশ্ন হচ্ছে যেটা, যে এত যে লক্ষ্মীর ভাণ্ডার বা এত কিছু, কন্যাশ্রী, রূপশ্রী, এত প্রকল্প, তারপরেও মানুষ এই দারিদ্র্যে কেন? এটা কি হচ্ছে জানেন তো, এটা একটা সেই কি বলবো, সেই মাথায় যন্ত্রণা হলে আমরা অমৃতাঞ্জন লাগাই তো। অরিজিনাল মাথার যন্ত্রণা কি সারে? তা তো সারে না, সারে না, কিছুই সারে না। অমৃতাঞ্জনের একটু বাড়তি জ্বালা হয়, দেখবেন, খেয়াল করবেন, একটু বাড়তি জ্বালা হয়, যার কারণে আপনি মাথার যন্ত্রণাটা ভুলে যান, ওই জ্বালাটাকে অনুভব করতে থাকেন। আপনারা খুব ভালো বলেন, এটা তো সিপিআইএম এর এই ব্যাপারটা আছে, আপনারা খুব ভালো কথা বলেন। কথা তো বলতেই। এগুলো কি ক্লাস করা হয় আপনাদের? শেখানো হয়? আমরা বাস্তব মাটিতে দাঁড়িয়ে এই সমস্তগুলো হচ্ছে যে আমরা করি, আমরা কাজ করি বলে আমরা বাস্তবতাটা জানতে পারি। আপনার কি মনে হয় যে লক্ষ্মীর ভাণ্ডার বা ওই কন্যাশ্রীর টাকা নিয়ে, যেমন কন্যাশ্রীর টাকা নিয়ে হচ্ছে যে আমার মেয়েটা চাকরির জন্য ঘুরে বেড়াবে, লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে ঠিক কথাই, অবশ্যই হচ্ছে কিছু মানুষের হয়তো। আপনারা সরকারি এলে দেবেন নাকি লক্ষ্মীর ভাণ্ডার? চেষ্টা করব। হ্যাঁ, আমি কোনোটাকে ছোট করে দেখছি না, কিন্তু খাদ্যশস্যের যে দাম, আমি বলছি না, খাদ্যশস্যের যে দাম সেটা একবার ভেবে দেখেছেন? মুসুরির ডাল কদিন আগে 105 টাকা ছিল, আজকে মুসুরির ডাল, আপনার সংসার নিশ্চয়ই আছে, না আমি বাজার টাজার করি না, বাজার টাজার আমার অভিজ্ঞতা নেই। জানবেন, একটু জানবার চেষ্টা করবেন, জানতে হবে আপনাদেরকে যে মুসুরির ডাল আজকে কত। হ্যাঁ, কত? সরষের তেলটা আজকে 130 টাকা। আচ্ছা, মানে 100 গ্রাম ডাল যদি আমার ঘরে লাগে তাহলে 13 টাকার শুধু ডালটাই লাগে। চাল বাদ দিন, চালটা বাদ দিন, চাল তো মিনিমাম আপনি মানে যত কম দামেই চাল খান 45-50 টাকার নিচে আপনি খেতে পারবেন না। মিনিকিট বাদ দিন, মিনিকিট তো অনেক। তো আপনারা তো এই শস্য গোলা বর্ধমানে থাকেন, এখানে চালের দাম তো কম। কে বলেছে আপনাকে? নয়, কম নয় না। আচ্ছা, চালের দাম ফলন তো প্রচুর, সেগুলো কি রপ্তানি বেশি হয়? গোটা ব্যবস্থাটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছেন না? আপনার সঙ্গে দীর্ঘ কথার পরিসর রয়েছে। আমি এখানে আমার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার হয়ে রইল, খুব রোমাঞ্চকর এই মানুষটির অভিজ্ঞতা, আমি আর কী বা বলবো। এখন আপনারা ঠিক করবেন। আমার বিশ্বাস যে এই ধরনের কমিটেড
রাজনৈতিক কর্মী শুধু সিপিআইএম নয়, সিপিআইএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, এসইউসিআই, যা দল হতে পারে, যে কোনো রাজনৈতিক দলের সম্পদ, সত্যিকারের সম্পদ, একদম সত্যিকারের সম্পদ কিন্তু এরাই। নিঃস্বার্থ নয় কি? আপনারা বিচার করবেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রেজ্জাক মোল্লা, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, তারা হিরো নাকি এই মানুষগুলো হিরো? আমি কিন্তু ওনার দলের হয়ে কোনো সমর্থন সূচক কথা বলছি না। আমার কোনো কথা বলছেন, আমাদের দলে এরকম অসংখ্য কর্মী আছে, অসংখ্য কর্মী। আপনাকে নাম করে করে বলে দেবো, এরা হচ্ছে যে কি কিছু চাইলে কি পারতেন না করতে। যেমন কার কথা বলবো আপনাকে? অনেক আছে, অনেক। আপনাকে সবটা বললে তো চিনবেন না, আমি দুই একটা নাম আপনাকে বলি। আভাস চৌধুরীর নাম শুনেছেন? আভাস রায়ের নাম শুনেছেন? হ্যাঁ, আভাস রায় চৌধুরী, হ্যাঁ, আমার সঙ্গে ওনার খুব যোগাযোগ, আমি ওনার ইন্টারভিউ করেছি আগে। বর্ধমানের নেতা। চক্রবর্তীকে তো আপনারা জানেন। সুজনদা, হ্যাঁ অবশ্যই। মীনাক্ষীকে তো আপনারা চেনেন। মীনাক্ষী, হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স এমএ। মানে এই কথাগুলো বললাম যে এই কারণে দীপশিতা ডক্টরেট হলো সম্ভবত। দীপশিতা ডক্টরেট হলো সম্ভবত। হ্যাঁ, সৃজন খুব একাডেমিক্যালি খুব স্ট্রং, সৃজনের পড়াশোনা আছে যথেষ্ট, সেলিমদার যথেষ্ট পড়াশোনা আছে। এইরকম অসংখ্য, এটা আপনি চিনতে পারবেন বলে বললাম। এছাড়া মানে গ্রামে মানে গ্রাম প্রচুর আমাদের এরকম কর্মী আছে যারা হচ্ছে কিছু করতে পারতেন কিন্তু করেন। আপনি চিনতে দলটা পারার জন্য আমি ওই নামগুলো আপনাকে বললাম, যাদেরকে চিনতে পারবেন। আমি প্রথমেই বলেছিলাম না, গর্বিত, মানে দলের জন্য এতটা গর্ব, মানে রিয়েলি আমার আর কিছু বলার নেই। মানে আমি খুব স্পেল বাউন্ড হলাম, আমি খুব অবাক হলাম। মানে এতটা গর্বিত মানুষ, এতটা অহংকারী মানুষ নিজের দলকে নিয়ে আজকের দিনে সত্যিই খুব বিরল। ভালো থাকুন আপনি, এবং আপনারা ভালো থাকুন। এবং আমি কখনো আজ পর্যন্ত এই অনুরোধ করিনি, আজকে অনুরোধ করব। উনি তো প্রদীপ নন, উনি পিলসুজ। এই পিলসুজকে যদি সম্ভব হয় প্রদীপকে ধরে রাখার জন্য আপনারা যদি মনে করেন, সারা পৃথিবীর বাঙালির মধ্যে এই কথোপকথনকে ছড়িয়ে দেবেন। নমস্কার।